চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে হত্যা এবং রাউজানে গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৬ জন। খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১। সরবরাহ সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বেড়েছে ৩০ টাকা। চাঁদপুরে ১ কেজির ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় ২৭০০ টাকা। দুধের দাম না বাড়ায় লোকসানে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। মিল্ক ভিটার সংগ্রহ কমেছে সক্ষমতার প্রায় ৮০%। শেরপুর নলকূপ খননের সময় গ্যাস নির্গত, ঘটনাস্থল পরিদর্শনে বাপেক্স পাইপলাইনের কাজে ২২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ঢাকা গাজীপুরের কয়েক এলাকায়। দর্শক, স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। চট্টগ্রাম নগরীর বায়েজিদে প্রকাশ্যেই গুলি এবং সারোয়ার বাবলাকে হত্যা এবং একই সঙ্গে রাউজানে গোলাগুলির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, গত কয়েকদিনে চট্টগ্রামের চাঞ্চল্যকর যে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মূল হোতা বলা হচ্ছে ইশতিয়াক চৌধুরী, প্রকাশ অভি, তাকে সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। এই মুহূর্তে আমরা র্যাব কার্যালয়ে রয়েছে, একটু পরেই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত তারা জানাবেন। তবে প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি, যাকে গ্রেফতার করা হয়েছে ইশতিয়াক অভি, তাকে মূলত রাউজানের কাছাকাছি কোনো একটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেই মাস্টার মাইন্ড বলা হচ্ছে এই কয়েকটি হত্যাকাণ্ডের মধ্যে। আপনি জানেন যে গত বুধবার চট্টগ্রামের চালিতাতলী এলাকা, বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকাতেই বিএনপির ৮ আসনের মনোনীত যে প্রার্থী এরশাদুল্লাহ, তার গণসংযোগকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে কিন্তু সরওয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয় এবং গুলিবিদ্ধ হয় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ আরও ২ জন, যারা এখন চিকিৎসাধীন রয়েছে। একই দিনে আমরা দেখেছি রাতে রাউজানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে ৫ জন গুলিবিদ্ধ হয়েছিল। তার পরের দিন অর্থাৎ ২৪ ঘন্টা না যেতে আমরা দেখেছি বায়েজিদের একই এলাকা চালিতাতলীতে একজন প্রতিবন্ধী রিক্সা চালককে প্রকাশ্যে গুলি করা হয় তার পায়ে। তার বাম পায়ে এমনি আগে থেকেই নাই, আর ডান পায়ে মূলত তাকে গুলি করা হয়েছিল এবং তার ডান হাতেও কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই কয়েকদিনের মধ্যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, এতে কিন্তু চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বাসা থেকে বের হতে গেলে কি ঘটছে না ঘটছে এই ধরনের একটা ভয় নিয়ে কিন্তু মানুষকে বের হতে হচ্ছে। সেই জায়গাতে আমরা দেখেছি গতকালকেও পুলিশ কমিশনার বলেছিলেন যে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। একই সাথে ডিআইজিও কিন্তু গতকাল আমাদেরকে জানিয়েছেন যে যারা সমাবেশ করছেন বা নির্বাচন কেন্দ্রিক সমাবেশ বা গণসংযোগ করবেন তাদেরকে আগে থেকেই যেন পুলিশকে অবগত করা হয় এবং যেহেতু এখানে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই জায়গাতে সবাইকে সাবধান থাকার কথা বলা হয়েছে। তো যা সব কিছু মিলে বলা যায় যে একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রাম। সেই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন মাঠে নেমেছে। তার একটি ফলাফলও আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি, অর্থাৎ র্যাবের বিশেষ অভিযানে গত কয়েকদিনের ঘটনায় যারা জড়িত ছিলেন এরকম ৬ জনকে তারা আটক করেছেন এবং তার মধ্যে যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, প্রধান হোতা বলা হচ্ছে ইশতিয়াক চৌধুরী অভি, তাকেও কিন্তু আটক করা হয়েছে। একটু পরে হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত আমরা জানতে পারবো। দর্শক, চট্টগ্রাম নগরীর বায়েজিদে প্রকাশ্যে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ১ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রূপসা থানাধীন ৩ নং নৌহারি ইউনিয়নের রহিমনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রহিমনগর গ্রামের একটি মাঠে ১ ব্যক্তিকে গুলি করে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র
করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে সচেষ্ট রয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ার চর এলাকায় একটি প্রতিষ্ঠানের দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় আব্দুর রৌফ এবং তার আপন ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরেই স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের বালু ভরাট, রাস্তা সংস্কার এবং জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় আব্দুল জলিল পন্থীরা আব্দুর রৌফের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তাদের বাড়িতে আগুনও দেয়। রৌফ পন্থীরা হামলা চালালে জলিল পন্থীদের ঘরবাড়িতে এ সময় আহত হয় বেশ কয়েকজন। ঢাকার আশুলিয়ায় হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি জঙ্গলের ভেতরে কাঠ কাটতে গেলে নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সম্পর্কে তারা আপন ভাই বোন, অথচ রাজনীতির মাঠে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। ছোট বোন ফারজানা শারমিন পুতুল নাটোর 1 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় তা বাতিলে মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করছে তারই আপন বড় ভাই ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। রাজনীতির কাছে যেন হার মেনেছে রক্তের সম্পর্ক। আরো জানাচ্ছেন মাহবুব হোসেন। এ হাসি আপন ভাই বোনের, শৈশবের কত মধুর স্মৃতি তাদের। তবে এই সম্পর্কে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতির দেওয়াল। নাটোর 1 আসনে বিএনপির রাজনীতির অন্যতম চরিত্র ছিলেন তাদের বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। 2016 সালে তার প্রয়াণের পর স্থানীয় বিএনপির হাল ধরেন তার 2 সন্তান, ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। 5 আগস্টের পর রাজনীতির মাঠে সক্রিয় হন রাজন ও পুতুল। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য মাঠে নামেন 2 ভাই বোন। এর মাঝে গত 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান ফারজানা শারমিন পুতুল। তবে তা মানতে পারছে না তার ভাই। তার মনোনয়ন বাতিলের পক্ষে চলে বিক্ষোভ। নেতাকর্মীদের সাথে মাঠে থাকবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন রাজন নিজেও। আমি আপনাদের সন্তান, আমি পটলের বেটা, আমি আপনাদের বেটা, এই মাটির সন্তান। আমার কর্মজীবন এখানে, আমার রাজনীতি এখানে, এই মাটির জন্য, এই মানুষের জন্য। আমার মৃত্যু হবে এখানে, আমার জানাজা হবে এখানে, আমার দাফনও হবে এখানে। আমরা 2 ভাই বোনই অত্যন্ত যোগ্য এবং যারা বিএনপি করেছে ধানের শীষের প্রতীক চাওয়ার প্রত্যেকেরই কিন্তু আমাদের অধিকার আছে। রাজনীতিতে অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকতে হয়। আমরা 2 ভাই বোন একসাথে মাঠে ছিলাম, একসাথে মাঠে আছি। যদি ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে আমরা একইভাবে একসাথে কাজ করতাম। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিছু দুষ্কৃতিকারী থাকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করে। নাটোর 1 আসনে রাজনীতি বনাম পারিবারিক সম্পর্কের এই ঘটনা সৃষ্টি করেছে উত্তেজনা। তবে রাজন সমর্থকদের কাছে প্রশ্ন ছিল, একই পরিবার এবং ভাই বোন, তবুও কেন এমন মতপার্থক্য? ফারজানা শারমিন পুতুল তার গ্রুপ না করার কারণে, রাজনের গ্রুপ করার কারণে আমাদের প্রায় 135 জন 38 জন ছাত্রদল যুবদলের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। কিছু কুচক্রী ওরা হচ্ছে লুটপাটকারী খাওয়ার কারণে ওনারা হচ্ছে রাজনের সাইড করে দিয়া, উনি অসুস্থ দেখায়া, ওনাকে অসুস্থ দেখায়া পুতুলের আম্মাকে সঙ্গে করে লিয়া এই রাজনীতি ছাড়া হয়েছে, হয় ওনাকে লিয়া রাজনীতি করে বেড়াচ্ছে।
তবে স্থানীয় বিএনপির অনেকের আশা সমঝোতার মাধ্যমে শেষ পর্যন্ত ছোট বোন পুতুলের পাশে থাকবেন বড় ভাই রাজন। মাহবুব হোসেন, এখন নাটোর। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের পতিত সরকারের দোসর বলে আখ্যা দেন তিনি। সকালে নেত্রকোনার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা পতিত সরকারের দোসর। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এছাড়া বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, তবে গণ অভ্যুত্থানের পর তা আরও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পোস্টে জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। দর্শক, এবার ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাবো। কয়েকদিনের ব্যবধানে সিলেট এবং সাতক্ষীরায় কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে নেই ভারতীয় পেঁয়াজ। আর দেশীয় মোকামগুলোতেও দেখা দিয়েছে সরবরাহ সংকট, ফলে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ এবং সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। তবে শুরুতেই সিলেটের খবর জানতে চাই। শুভ, বাজারে বর্তমানে পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? রসুন দেখুন, একদিকে একটু দাম কমেছিল সবজির, যেহেতু শীতকাল শুরু হয়েছে, কিন্তু অন্যদিকে আবার চাপ বেড়ে গেছে পেঁয়াজের। এই পেঁয়াজের দাম কিন্তু কেজি প্রতি আমি যদি বলি আজকের দিনে, ছুটির দিনে 35 থেকে 40 টাকা বেড়েছে শুধুমাত্র খুচরা বাজারে। এবং আমি এই 40 টাকা বেড়ে কিন্তু 110 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ। এবং ছোট পেঁয়াজের দাম 110 টাকা হলো, বড় পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত বিক্রি করছেন এখানকার খুচরা বিক্রেতারা। এবং আমি যদি পাইকারি বাজারের কথা বলি, পাইকারি বাজারে গত সপ্তাহের চিত্রটা একটু আপনাকে তুলে ধরতে চাই। প্রথমেই আমরা যেমনটি জেনেছিলাম, গত সপ্তাহে পাইকারি বাজারে কিন্তু 70 টাকা করে গত সপ্তাহে বিক্রি হয়েছে, 70 থেকে 75 টাকা। কিন্তু আজকে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা, এবং এটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 120 টাকা বিক্রি হচ্ছে। এই যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধিটি কিন্তু মানে হঠাৎ করে হয়ে যাওয়ার মূল কারণ হিসেবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আমদানি না থাকায়, ভারত থেকে বিশেষ করে যে আমদানি হতো সেই আমদানিটি কিন্তু একদমই নাই বললেই চলে, এবং না থাকায় এবং দেশীয় পেঁয়াজের উৎপাদন অনেকটাই এখন শেষ হয়ে যায়, অর্থাৎ শেষ সিজনের শেষ পর্যায়ে চলে আসা কিন্তু দামটি এখন বেড়েছে। সরবরাহ অনেক কমে গেছে, আর পাশাপাশি কিন্তু দামও অনেকটা বেড়েছে। তবে ক্রেতারা বলছেন যে এখানে হয়তোবা কৃত্রিম সংকট রয়েছে বা কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা করছে কোনো সিন্ডিকেট, এবং এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা সেটি তো তদারকি করার জন্য বলছেন এখানকার ক্রেতারা। এবং বিক্রেতারা বলছেন আসলে তারা যে দামে কিনে আনছেন সেভাবেই কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে, এবং তাদের সাথে প্রায়ই আমরা এখানে দেখেছি বাকবিতণ্ডা হচ্ছে, বিশেষ করে ক্রেতারা বলছেন যে আসলে এই সময়ে এসে তারা কিন্তু এই দামে পেঁয়াজ কিনতে হবে এটা কিন্তু তারা ভাবেননি। আরেকটি কথা বলতে চাই, আলুর কথাও একটু বলতে চাই। আলুর দামও কিন্তু কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে আজকে কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আমরা দেখেছি 20 থেকে 21 টাকায় বিক্রি হয়েছে, আজকের বাজারে 25 টাকায় সেটি বিক্রি হচ্ছে। তাহলে বলা যায় যে আসলে শীতকালীন সবজি বাজারে অন্যান্য সবজির দাম কিন্তু মোটামুটি ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এই পেঁয়াজের দাম কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভোক্তাদের, এবং ভোক্তারা বলছেন আসলে এটি মনিটরিং বা তদারকি করা খুব জরুরি, কারণ যদি এখন লাগামহীন হয় সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন ক্রেতারা। তো এই ছিল রসুন আমার কাছে সিলেটের রিকাবি বাজার থেকে সর্বশেষ খবরাখবর। রাজীব, সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেমন দেখছেন, আর বাজারগুলোতে দেশি ভারতীয় পেঁয়াজের সরবরাহ কেমন চোখে পড়েছে, বিস্তারিত জানাবেন।
রওশন, গত এক সপ্তাহ আগেও কিন্তু সাতক্ষীরা, সুলতানপুর, বড়বাজার সহ সাতক্ষীরা যে সমস্ত বাজারগুলো রয়েছে এখানে প্রতি কেজি পেঁয়াজ 65 টাকা থেকে 70 টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু এক সপ্তাহ ব্যবধানে সেটি বেড়ে গতকাল বিকাল পর্যন্ত এটি 105 টাকায় এসে দাঁড়ায়। যদিও আজকে সেটি কিছুটা কমে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন। এখানকার মূলত যে সমস্যাটি তারা বলছেন যে এখানে দেশীয় জাতের যে পেঁয়াজগুলো রয়েছে এগুলো স্থানীয়ভাবে চাষ হয় না, এগুলো আসে মূলত ফরিদপুর এবং ঝিনাইদহ শৈলকুপা মোকাম থেকে, এবং সেই মোকামে আসলে দামের উপরেই এই বাজারের দামটি নির্ভর করে। এছাড়া ভারতীয় যে পেঁয়াজগুলো রয়েছে, যখন ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসে সেক্ষেত্রে কিন্তু সাতক্ষীরার বাজারে বা পেঁয়াজের দামের উপর একটি বড় ধরনের প্রভাব পড়ে, কারণ সাতক্ষীরা শহরের পাশেই ভোমরা স্থলবন্দর, এবং এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু আমদানি করে থাকেন ব্যবসায়ীরা, যেটি সাতক্ষীরা হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। যদিও এখানে গত সেপ্টেম্বর মাসে 20 থেকে 25 ট্রাক পেঁয়াজ সর্বশেষ এখানে বন্দর দিয়ে এসেছিল, এরপরে কিন্তু কোনো ধরনের ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বন্দরে অর্থাৎ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেনি, যার ফলে এখানে স্থানীয় বাজারগুলোতে এখানে কিন্তু তাদের যে মজুদ ছিল সেই মজুদটি শেষ হয়েছে। এখন তারা দেশীয় জাতের যে সমস্ত পেঁয়াজ রয়েছেন সেই পেঁয়াজগুলোই মূলত বিক্রি করছেন, এবং এগুলো আসছে ফরিদপুর এবং ঝিনাইদহ শৈলকুপা যে মোকাম রয়েছে সেখান থেকে এই পেঁয়াজগুলো আসছে। সেখানকার দামের উপরে নির্ভর করে এই বাজারের দামটি আসলে নির্ধারণ করা হয়। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা আসলে এই দামের সাথে তারা নির্ধারণ করতে পারেন না। তো তারা যেটি বলছিলেন সেখানে আসলে সংকট রয়েছে, সেখানে পেঁয়াজের সংকট থাকার কারণে মূলত সেই বাজারে দাম বাড়ার কারণে এখানে সেটির প্রভাব পড়ছে। যদিও তারা বলছেন যে কৃষকদের কাছে প্রচুর পরিমাণে মজুদ এখনো রয়েছে, তারা যদি মজুদকৃত পেঁয়াজগুলো বাজারে নিয়ে আসেন সেক্ষেত্রে দাম কমতে শুরু করবে, একই সাথে বাজারের যে ঘাটতিটি রয়েছে পেঁয়াজের সেটি তুলনামূলকভাবে কমে যাবে। তবে এই যে হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। যদিও এখানে রসুনের দাম কিন্তু প্রতি কেজি 50 থেকে 55 টাকা দামে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে পেঁয়াজের বাজারের সবশেষ তথ্য। পেঁয়াজ বাজারের পরিস্থিতি জানাতে সাতক্ষীরা এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বাজারে বাড়তি ইলিশের দাম। বাজারে 1 কেজির ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2700 টাকায়। এদিকে পঞ্চগড়ে কিছুটা স্থিতিশীল রয়েছে মাছ মাংসের দাম। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবাইর, এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। তবে তালহা, আপনার কাছে জানতে চাই, এই যে 22 দিনের নিষেধাজ্ঞার পর মাছের দাম বাড়তিই রয়েছে বাজারগুলোতে, সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? রওশন, আসলে গেল 22 দিনের মাইল স্টক অভিযান শেষে কিন্তু আবারও চাঙ্গা হয়ে উঠেছে ইলিশের বাজার। বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের কিন্তু হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে বাজার। আমি আছি চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারে, আসলে যেটা কিন্তু দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। এই বাজারে কিন্তু দেশের দূর দূরান্ত থেকে কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে ক্রেতারা মাছ কেনার জন্য আসছেন। তবে বরাবরের মতোই কিন্তু আসলে মাছের চাহিদার তুলনায় সরবরাহ কিন্তু অতি নগণ্য বলে কিন্তু জানিয়েছেন বিক্রেতারা, এবং যার কারণে বছর জুড়ে ইলিশের যে ঊর্ধ্বমুখী দাম ছিল তা কিন্তু এখনো বিরাজমান রয়েছে বলে কিন্তু আসলে দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে আজকে বাজারে যেই মাছের দাম দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে 1 কেজি ওজনের মাছ 2500 থেকে শুরু করে আসলে 1 কেজির চেয়ে কিছুটা বড় 1200 গ্রাম কিংবা 1300 গ্রাম এই ধরনের মাছ কিন্তু আসলে 2700 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। যদিও বাজারে মাছের যে সরবরাহ তার মধ্যে কিন্তু আসলে ছোট সাইজের মাছেরই কিন্তু আধিক্যতা বেশি দেখা গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে 700 থেকে 800 গ্রাম ওজনের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 2000 টাকার উপরে, এবং 500 থেকে 600 গ্রাম কিংবা 650 গ্রাম এই ধরনের মাছ বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1800 টাকার মধ্যে, এবং 4টা কিংবা 5টায় কেজি এই সাইজের মাছ বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। আমি আসলে কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা যেটা বলছেন যে বাজারে ঊর্ধ্বগতি মাছের দামের কারণে কিন্তু তাদের বাজার করতে আসলে বেশ হিমশিমি খাওয়া লাগছে। তবে বিক্রেতারা বলছেন এখন যেহেতু ইলিশের মৌসুম না, অর্থাৎ মা ইলিশ ডিম ছেড়ে দেওয়ার পরে বড় সাইজের যে ইলিশ তা কিন্তু আসলে আবার নদী থেকে সমুদ্রে ফিরে গিয়েছে, এবং এই কারণে কিন্তু জেলেদের জালে কিন্তু বড় সাইজের ইলিশ খুব একটা উঠে আসছে না। তবে রওশন, গেল 22 দিনের অভিযানের পরে কিন্তু বাজারে বেশ কয়েকটি কিন্তু অভিযান পরিচালনা করেছিল ভোক্তা অধিকার। সেই অভিযানে কিন্তু আমরা দেখেছিলাম এই বাজার থেকে পচা ইলিশের কিন্তু আসলে তারা জব্দ করেছিল বিপুল পরিমাণে, এবং যারা এই
বিক্রেতা যারা এই ধরনের মাছ নিয়ে এসেছিল বাজারে তাদেরকে কিন্তু আসলে আর্থিকভাবে কিন্তু অর্থদণ্ড কিন্তু দেওয়া হয়েছিল। এবং যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এবং মাছের মান বজায় রাখার জন্য আসলে এই অভিযান যাতে নিয়মিত করা হয় তা কিন্তু আসলে ক্রেতাদের পক্ষ থেকে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। তো সবকিছু মিলে আসলে রওশন, এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। দর্শক, আমরা বাজারে আরো খবর জানতে চাই। লুৎফর, পঞ্চগড়ের বাজারে ছুটির দিনে মাছ মাংসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রওশন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ে মাছ মাংসের যে বাজার সেখানে রয়েছি। আজ শুক্রবার ছুটির দিন বলে কিন্তু আসলে মাছ মাংসের বাজারে ক্রেতা এবং বিক্রেতা উপস্থিতিতে বেশ সরগরম হয়ে উঠেছে এবং অন্যান্য যে দিন আছে সেই দিনের তুলনায় কিন্তু আজকে ভিড় তুলনামূলক একটু বেশি আমরা দেখছি। এবং আমি যদি মাংসের বাজারের কথা বলি, মাংসের বাজার কিন্তু দীর্ঘদিন ধরে বেশ অপরিবর্তিত রয়েছে। আমরা গরুর মাংসের বাজার দেখেছি যে 700 টাকা কেজি দরে গরু মাংস বিক্রি হচ্ছে। যদি বেশি পরিমাণে মানুষ মাংস ক্রয় করছেন তার চেয়েও কম দরে কিন্তু আসলে তারা বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো তবে যারা মাংস বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত যে ক্রেতা আশা করেছিলেন সেই পরিমাণ কিন্তু ক্রেতা এখনো পাচ্ছে না। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। অন্যদিকে যদি আমি মাছের বাজারে কথা বলি, মাছের বাজারও কিন্তু বেশ কম দরে আজ মাছ বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঠ জাতীয় যেসব মাছ, সেই সব মাছ কিন্তু 180 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। এবং দেশীয় যে শিং মাগুর রয়েছে সেই একেবারে অরিজিনাল যে দেশি শিং মাগুর বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। আর এই শিং মাগুর যেসব আছে দেশি চাষের মাগুর শিং, সেসব কিন্তু 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা মাছের বাজারের যে চিত্রটি আমরা দেখেছি, বেশিরভাগই মাছ কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয় এবং এখনও কিন্তু স্থানীয় পর্যায়ে খামারি তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তারা মাছ উৎপাদন করছেন এবং এ কারণে কিন্তু স্থানীয় যে বাজার রয়েছে সেখানে কিন্তু মাছের যে উপস্থিতি সেটিও বেড়েছে। এবং মুরগির বাজারের কথা যদি বলি, মুরগির দামও কিন্তু প্রতি কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে, যদিও দেশি মুরগির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বাজার থেকে আজকের যে বাজারের সার্বিক দর। ছুটির দিনে মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দুধের ন্যায্য মূল্য পাচ্ছে না দগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। গোখাদ্যের দাম ক্রমাগতভাবে বাড়লেও মিল্ক ভিটা দুধের দাম না বাড়ানোয় প্রতিনিয়তই লোকসান গুনতে হচ্ছে তাদের। দুধের ন্যায্য মূল্য নিশ্চিত না করায় মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অধিকাংশ সমবায় খামারিরাও। এতে দুগ্ধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুধ সংগ্রহ কমেছে সক্ষমতারও 80%। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে রয়েছে প্রায় 30,000 খামার। এসব খামার থেকে প্রতিদিন উৎপাদিত 5 লাখ লিটার দুধ দেশের চাহিদার সিংহভাগ পূরণ করে। খামারিদের কাছ থেকে যা সংগ্রহ করে মিলভিটা, প্রাণ, আড়ং ও আকিস সহ বিভিন্ন বিপণন প্রতিষ্ঠান। মিলভিটার আওতাধীন সমবায় সমিতির সদস্যদের দুধ সরবরাহ করতে হচ্ছে প্রতি লিটার 48 থেকে 51 টাকায়। আর অন্যান্য বেসরকারি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও ঘোষেরা প্রতি লিটার দুধ কিনছেন 60 থেকে 65 টাকা দরে। দামের এমন তারতম্যের কারণে ক্রমাগত লোকসান গুনতে থাকা খামারিরা নিয়ম রক্ষায় স্বল্প পরিমাণে দুধ সরবরাহ করছে মিলভিটায়। ফলে মিলভিটার প্রতিদিন দুধ সংগ্রহ 2 লাখ থেকে কমে দাঁড়িয়েছে 15 থেকে 20,000 লিটারে। 30-40 বছর 50 বছর আগে যখন মিলভিটা শুরু হয় তখন দুধ ঘোষের মাধ্যমে গেছে। ঘোষের থেকে দুধ মিলভিটা বেশি দাম দিল, তাই আমাদের এলাকাবাসী মিলভিটা দুধ দিল। এখন মিলভিটা 1 লিটার দুধ যে দাম দেয় 55 টাকা লিটার দুধের দাম পাওয়া যায়। 1 কেজি ভুষের দামও 50 থেকে 55 টাকা মার্কেটে। মিলভিটায় যদি আপনার দুধের দাম দেয় 50 টাকা, আমরা বাইরে দুধ বিক্রি করি 60 টাকা 62 টাকা, তাহলে লিটারে 8 টাকা 10 টাকা ডিফারেন্স। আমার যে পরিমাণ মিলভিটায় থেকে দুধের দাম দেয় এই 45-50 টাকা, এটা খোলবুসির দাম বেশি। খাদ্যের সাথে তো ডিফারেন্স না থাকে তাহলে কিভাবে খামারিরা পোষাবে? 60 টাকা দুধের দাম চেয়ে বারবার মিলভিটায় তাগাদা দিয়েছি এবং মিলভিটায় বর্তমানে 3 মাস ধরে কমিটি নাই,
এবং সমবায় দ্বারা কমিটি পরিচালিত না হওয়ার জন্য আমাদের কথা কেউ শোনে না। তবে মিলভিটা কর্তৃপক্ষ বলছে মিলভিটা পরিচালনা কমিটি না থাকায় দুধের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। আগস্টের 2 তারিখে আমাদের কমিটির মেয়াদ চলে গেছে, তারপরে কিন্তু এই যে দীর্ঘদিন এ পর্যন্ত আমাদের ম্যানেজিং কমিটি নাই, আমাদের চেয়ারম্যান নাই, ডাইরেক্টর নাই, ভাইস চেয়ারম্যান কেউ নাই। সুতরাং সিদ্ধান্ত নিবে এটা কেন? আমরা তো এখন মানে গার্জিয়ান ছাড়া অবস্থায় আছি। বাঘাবাড়ির এই মিলভিটার আওতাধীন 550 সমবায় সমিতির সদস্য রয়েছে অন্তত 25,000, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ। এই অঞ্চলের দুগ্ধ শিল্পকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সমবায় খামারিদের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। শেরপুরের নালিতাবাড়িতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে অনবরতই গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন এবং বাপেক্স। এ সময় দুর্ঘটনা এড়াতে অরক্ষিত গ্যাস ব্যবহার বন্ধ করে দিয়ে সতর্ক করা হয়েছে। এদিকে হঠাৎ করেই নলকূপের ভেতর থেকে গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গাছখরা গ্রামে পরিবার সহ বসবাস করেন হোটেল শ্রমিক নূর মোহাম্মদ। পরিবারের নিরাপদ পানির চাহিদা মেটাতে 14 অক্টোবর সকালে তিনি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। এদিন শ্রমিকেরা প্রায় 55 ফুট গভীরে পাইপ স্থাপনের পর সেখান থেকে অনবরত বুদবুদ বের হতে শুরু করে। পরে পরীক্ষামূলক নলকূপ স্থাপনের অন্য 2টি স্থানের 40 ফুট গভীর থেকেও একইভাবে তীব্র গন্ধ সহ বুদবুদ বের হওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্যাসের গন্ধ টের পেয়ে আগুন ধরালে সেখানে সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এরই মধ্যে সেই গ্যাস ব্যবহার করে নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের কয়েকটি পরিবার 10 দিন ধরে রান্নাবান্না করছেন। এখানে আপনার কিছুদিন যাবৎ মানে মোটর করা হয়েছিল, মোটরের জায়গা থেকে হঠাৎ করে আপনার বুদবুদ উঠতেছিল। বুদবুদ ওঠার কারণে আমরা দেখছি যে কোনো জায়গায় মোটরের বোর্ডিংটা ঠিক মতন হচ্ছে না বিদায় আপনার খালি বুদবুদ আসে। এই কারণে আমরা চিন্তা করলাম যেহেতু মোটর হচ্ছে না, বুদবুদ আসার কারণটা কি। দিয়াশলাই দিয়ে আমরা যখন গ্যাস দিয়ে আগুনটা ধরালাম, আগুনটা ধরানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরালে আসলে গ্যাসের সমস্যা। পরে এইভাবে আমরা রান্না খাই, 5-6 বাড়ি আর কি মিলে রান্না করে খাই। সবাই এলাকাবাসী যারা ছিল গণ্যমান্য যারা ছিল কয়েকজন এসে নাকি আগুন ধরাইছে, তারপর নাকি রান্না বান্নার কাজ চলতেছিল। তো সত্যি এসে দেখলাম, আজকে আসলাম, তারপর দেখলাম সত্যি ডিম ভাজি করতেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বন্ধ করে দেন ঝুঁকিপূর্ণ গ্যাসের ব্যবহার। গাছকড়া মধ্যপাড়া নামক গ্রামে সেখানে সাবমার্জিবল টিউবওয়েল বোরিং খুঁড়তে গিয়ে কিছু গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং 10 দিন যাবত এলাকার লোকজন সেই গ্যাসে রান্নাও করছে, এরকম একটা তথ্য পেয়েছি। তথ্য পাওয়া সাপেক্ষে আমি যে এখানকার যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আছে শেরপুরের, ওনাদের সাথে যোগাযোগ করেছে। প্রাথমিক পরিদর্শন সাপেক্ষে যদি গ্যাস পাওয়ার সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উৎপাদন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাবি, পরীক্ষা নিরীক্ষার পর গ্যাস মজুদের পরিমাণ সম্পর্কে জানা যাবে। সেটা বোঝা যাবে এদিকে কতটুকু গ্যাস আছে, এটা যদি কন্টিনিউ করে তাহলে বোঝা যাবে। তবে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে দিয়ে তাদেরকে কনফার্ম করেছি যে সেটা যেন ইউনো মহোদয়কে প্রশাসনকে জানানো হয়, যে সেই ডিপার্টমেন্টে সেটা যেন অবগত করা হয়। তারা চেক করে সেটা কতটুকু জৈবাশ্ম আছে বা কতটুকু গ্যাস আছে সেটা যেন তারা নির্ণয় করে। প্রাকৃতিক গ্যাস দেশের জাতীয় সম্পদ। পাশের জেলা জামালপুরেও সম্প্রতি গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখানেও বড় কোনো সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় অরক্ষিত গ্যাস ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এদিকে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় 22 ঘন্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি আগেই জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তারা জানায়, শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময় কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর সহ সাভার ক্যান্টনমেন্ট এবং আশুলিয়া এবং জিরাবো সহ আশপাশের বেশ কিছু এলাকায় সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই সকাল 6টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্যাস না থাকায় অনেক এলাকায় রেস্টুরেন্টে নাস্তার জন্য ভিড় করতে দেখা যায়। 200 বছরের পুরনো পাবনা জেলা শহর। শহরটিতে 3 দিনই বেড়ে চলেছে ব্যাটারি চালিত অটো, বাইক এবং রিকশার সংখ্যা। গত কয়েক বছরে এই সংখ্যা বেড়েছে
কয়েক গুণ। অটোবাইকের পাশাপাশি অপ্রশস্ত সড়ক আর দুই পাশের ফুটপাত দখল করে গাড়ি পার্কিং, দোকানপাট গড়ে ওঠায় এখন যানজটের শহরে পরিণত হয়েছে পাবনা। মাসুদ রানার প্রতিবেদন। পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কটি সবার কাছে এখন দুর্ভোগের আরেক নাম। এই সড়কে ব্যাটারি চালিত অটোবাইক ও রিকশার দৌরত্বে তীব্র যানজটের চাপে অতিষ্ঠ জনজীবন। কিন্তু এই সড়ক দিয়ে পাবনা জেলা প্রশাসক, জেলা পরিষদ, আদালত ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয় জেলাবাসীকে। সড়কটির উপর মানুষ ও যান চলাচলের চাপ পড়ায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এমনিতেই অপ্রশস্ত সড়ক, তার উপর দুপাশের ফুটপাত দখল করে দোকানের পসরা সাজিয়েছেন অনেকে। এছাড়া মার্কেটগুলিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যত্রতত্র পার্কিংয়ে ভোগান্তি কমছে না। এখানে হচ্ছে যানজটের মূল কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহন, মানে মানুষের চেয়ে বেশি যানবাহন হয়ে গেছে এখানে। রাস্তার সাইড দিয়ে পার্কিং করে। আর একটা বিষয় হচ্ছে যে ফুটপাথগুলি যে আছে, এই ফুটপাথগুলি মনে করেন হকার্সরা দখল করে আছে একটা বিষয়। শহরের সকল রাস্তাঘাট একদম সরু এবং ছোট। এই রাস্তাকে প্রসারিত করতে হবে, দুই সাইডে দোকানপাট ফুটপাত তুলে দিয়ে, এবং 4 লেনে রোড করলে পরে যানজটটা দূর হয়। শহরের যানজট নিরসনে মনিটরিং সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পৌর প্রশাসন। শীঘ্রই এর স্থায়ী সমাধান হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। পৌরসভার অভ্যন্তরে যে অবৈধ যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো লাইসেন্স নেই, সেগুলো কিন্তু আমরা এখন আর চলতে দিচ্ছি না। তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এখানে ট্রাফিক ইন্সপেক্টর আমাদেরকে সহযোগিতা করছেন এবং জেলা প্রশাসক স্যার তার নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দকে দিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন এ বিষয়ে। প্রাচীন এই শহরে 30 লাখ মানুষের বসবাস। প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে যানজট নিরসন হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। মাসুদ রানা, এখন পাবনা। বরিশাল উজিরপুর উপজেলায় কচুয়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ঔষধ বিতরণ কার্যক্রম। এতে উপজেলার কয়েকটি গ্রামের মানুষ চিকিৎসা সেবা নিতে এসেছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে উজিরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, এই কার্যক্রমে কি ধরনের সেবা নিতে পারছেন, আর কয়েকটি গ্রামের কয়জন মানুষ এসেছে, কেমন ভিড় দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি যে আজ 8 বছর ধরেই কিন্তু এই গ্রামটিতে এই চিকিৎসা সেবা কার্যক্রম এবং ওষুধ বিতরণ যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এবং আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে এই উপজেলা ছাড়াও পাশাপাশি যে উপজেলাগুলো রয়েছে সেখানের কয়েকটি গ্রামের মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছেন। এবং আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখেছিলাম যে সকাল 9টা থেকে শুরু হয় এই কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় 500 জন রোগী কিন্তু এখন পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করেছেন। এবং এখানে একটি টোকেনের মাধ্যমে তাদের প্রথমে কিন্তু ডায়াবেটিস টেস্ট করানো হয়, তার ছাড়াও যে আনুষঙ্গিক ব্লাড টেস্ট সেগুলো করানো হয়। এরপর পরে কিন্তু সেখান থেকেই তারা ডাক্তারের কাছে যাচ্ছেন এবং সেখানে যে সমস্যা সেগুলো তুলে ধরছেন, তারপরে কিন্তু তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রেখেছি যে তাহমিনা ওয়াজেদ চ্যারিটির উদ্যোগে প্রতি বছরই কিন্তু এখানে এই গ্রামটিতে এই কার্যক্রমটি চালানো হয়। এবং যিনি রয়েছেন এই দায়িত্বে মূলত ডক্টর আলতাফ মাহমুদ যিনি রয়েছেন, তিনি কিন্তু প্রতি বছর তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কাজটি করে থাকেন এবং আগামীতেও এই কাজটি চলমান থাকবেন বলে তারা জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে প্রতি বছর যে উদ্যোগটি তিনি নেন এবং এতে এই গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু উপকৃত হয় এবং তারা বলছেন যে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এবং বিনামূল্যে যে বরিশাল গিয়ে আসলে অনেকের পক্ষেই ডাক্তার দেখানো সম্ভব না এবং ওষুধপত্র কিনতেও কিছু টাকা পয়সার দরকার হয়, সেক্ষেত্রে এখানে বিনামূল্যে যে চিকিৎসা দেয়া হচ্ছে তাতে তারা সাধুবাদ জানিয়েছেন। একই সাথে এখানে কিন্তু এই দিনটি উপলক্ষে একটু বড়সড় আয়োজনে মূলত এই রোগী দেখা হয়। এছাড়াও বিভিন্ন প্রতি শুক্রবারই কিন্তু এই যিনি ডাক্তার রয়েছেন তিনি এখানে আসেন এবং এসে কিন্তু যাদের রোগীদের সমস্যা থাকে, এই গ্রামের মানুষদের সমস্যা থাকে, আশেপাশের গ্রামের মানুষদের সমস্যা থাকে, তাদেরকে কিন্তু এসে এখানে চিকিৎসা করানো হয়। এবং আমরা সকাল থেকে দেখি আসলে প্রতি বছরই দেখা যায় যে এখানে 1500 থেকে 2000 লোকের সমাগম হয় এই দিনটিতে এবং তারা এখানে চিকিৎসার সেবা নিয়ে যান এবং বিনামূল্যে ওষুধ যে সরবরাহ করা হয় সেটাও এখানে করা হয়। এবং মোটামুটি 300 জন রোগীর ওষুধের যে সরবরাহ সেটাই এখানে রাখা হয়, তাতে যে পরিমাণ রোগী থাকে তারা কিন্তু পর্যাপ্ত
নিয়মিত ওষুধ নিতে পারে এবং এই দিনটি ছাড়াও প্রতি শুক্রবারই কিন্তু এখানে রোগী দেখার যে কার্যক্রম সেটি চলমান থাকে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, বরিশালের উজিরপুর উপজেলায় কচুয়া গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। আঁকাবাঁকা পাহাড়ি নদী, মেঘে ঢাকা পাহাড় কিংবা পরিবেশ দূষণ বন্ধ সহ নানা সচেতনতামূলক বার্তা, এই সবকিছুই ফুটে ওঠে নরসিংদীর এক নিভৃতচারী চিত্রশিল্পী আলামিনের তুলির ছোঁয়ায়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি বছরের পর বছর এঁকে চলেছেন প্রকৃতি আর জীবনের ক্যানভাস। তবে শিল্পী যেখানে সৃষ্টির নেশায় মগ্ন, সেখানে তার শিল্পালয় ঘোর সংকটে। দ্রুত উদ্যোগ না নিলে ধ্বংসের পথে যাবে মূল্যবান এসব শিল্পকর্ম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। দূর পাহাড়ে মেঘের উড়াউড়ি, পাহাড়ি নদী আর ঘন বন জঙ্গলের প্রচ্ছদ, এসবই ফুটে ওঠে চিত্রশিল্পী আল আমিনের তুলির ছোঁয়ায়। নিভৃতে কয়েক দশক ধরে তিনি এঁকে চলেছেন প্রকৃতি আর জীবনের ক্যানভাস। বনফুল, নৌকা আর পাহাড়ি বাঁকের এই ক্যানভাসে হারিয়ে যাওয়া যায় অবলীলায়। আমাদের এলাকায় তো মাটির ঘর, ওই প্রত্যেকটা মাটির দেয়ালে ওই ছবিগুলো, আমার আঁকা ছবিগুলা প্রতীক দিয়ে দিয়ে সারা এলাকায় আমি করতাম। এইভাবে ছবি আঁকার প্রতি আমার আকৃষ্ট হওয়া। সমাজের প্রতি অভিমান থেকে তো আমার ছবি আঁকা, কারণ আমি যতটুকু দৃষ্টি দিয়ে সমাজকে দেখি, সমাজ তার বিন্দুমাত্র দৃষ্টি আমার প্রতি বা আমার ছবির প্রতি নাই। সমাজের অসঙ্গতি দিয়ে তো আমার ছবি আঁকা শুরু। উনি তার কাজ করতে গিয়ে অনেক সময় আর্থিক সংকটে পড়েন। এই দিক থেকে যেই জায়গায় তার শিল্পটা যাওয়ার দরকার, এই ছবিগুলো যাওয়ার দরকার, সেখানে যেতে পারছে না। মূর্ত বিমূর্ত দুই ধরনের ছবি আছে এই শিল্পালয়ে। অ্যাক্রিলিক আর জল রঙে ছোঁয়া লাগা অসংখ্য ছবি। গ্রামীণ পথ, বন জঙ্গল, পশু, বিমূর্ত ময়ূর সহ অন্যান্য প্রাণীর যাপিত জীবন ছাড়াও আল আমিনের শিল্পালয়ে ফুটে উঠেছে গাছ না কাটা, পরিবেশ দূষণ বন্ধ সহ নানা সচেতনতামূলক বার্তা। শিশুকাল থেকেই আঁকিবুকির নেশায় নিজে নিজে হয়ে উঠেছেন স্বশিক্ষিত চিত্রশিল্পী। শিল্পী যেভাবে দেখে পৃথিবীটাকে, সেটাকেই উনি ছবির মধ্যে ফুটিয়ে তোলে এবং আমরা আলামিন ভাইয়ের শিল্পকর্মগুলোর মধ্যে ওই দৃষ্টিভঙ্গিটাই দেখি। উনি পৃথিবীটাকে যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবেই উনি ওনার শিল্পকর্মের মধ্যে ফুটিয়ে তুলতেছেন। আলামিন ভাইয়ের শিল্পকর্ম যদি প্রকাশিত হয় বা সবার কাছে যদি এই তথ্যগুলো পৌঁছায়, তাহলে হচ্ছে ছাত্রছাত্রী এবং হচ্ছে যারা নাকি শিল্পমনা মানুষ, তাদেরকে আরও অনেক বেশি কি বিকশিত করবে। আমার এই ছবিতে আমার প্রাপ্তি, এছাড়া আমার কোনো প্রাপ্তি নাই। আমার এখন শুধুমাত্র প্রত্যাশাই যে আমার ছবিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা, কারণ এই জায়গাটা তো ভাড়ায় থাকি, এরও ডেভেলপার দিয়ে দিছে, আমার এতে যেতে হবে, তো আমি এই ছবি নিয়ে যাব কোথায়? সীমাবদ্ধতার গেরাকলে আটকে বর্তমানে অনেকটা ধ্বংসের পথে তার শিল্পকর্মগুলো। জীর্ণশীর্ণ ঘরে রোদ, বৃষ্টি এবং অন্যান্য বৈরী আবহাওয়ায় প্রিয় ছবিগুলো টেকানো কষ্ট। কিছুদিনের মধ্যেই ছাড়তে হবে ভাড়া নেওয়া একমাত্র জীর্ণশীর্ণ এই ঘরটিও, যেখানে প্রায় এক যুগের মতো কাজ করেন চিত্রশিল্পী আল আমিন সহ জেলার সংস্কৃতিকর্মী, শিক্ষক সহ সকল সৃজনশীল মানুষ। তাই দ্রুত এসব শিল্পকর্ম সংরক্ষণের দাবি। একটি সংরক্ষণাগার কিংবা ঘরের অভাবে হারিয়ে যেতে বসেছে জেলার কয়েক দশকের সৃজনশীল ইতিহাস। স্বশিক্ষিত এই শিল্পীর ২৫০০ শিল্পকর্ম হারিয়ে যাচ্ছে সংরক্ষণের সংকটে। আল আমিনের এই শিল্পালয় সুরক্ষিত করার সংকটের এই পালাবদল দেখার প্রত্যাশা জেলার মানুষের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। হিম শীতল বাতাসে পরিবার পরিজন নিয়ে সমুদ্রের পানিতে আনন্দে গা ভাসাচ্ছেন ঘুরতে আসা পর্যটকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ছুটির দিনে পর্যটন সমাগম কেমন দেখছেন? পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, সেটা কতটা জমে উঠেছে? শরীফ রোশন, হাজার হাজার পর্যটক তারা কিন্তু আজ সাপ্তাহিক ছুটি উপলক্ষে ছুটে এসেছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর পূর্ণিমার তিথিতে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে অনেক পর্যটক এখন কিন্তু সমুদ্র স্নান করছে এবং একই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের মানুষ তারা বিচরণ করছেন কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে, যেমন গঙ্গামতী, কাউয়ারচর, লিমপুর বন এবং ফাতরার বন এবং ৩ নদের মোহনা সহ
রাবনাবাদ নদের মোহনায় কিন্তু এই সকল পর্যটকরা বিচরণ করছেন। এখানে আমরা এসে দেখেছি যে বরিশাল বিভাগীয় যে এসএসসি 85 সনের যে সকল শিক্ষার্থী ছিলেন তাদের একটি মিলন মেলা এখানে কুয়াকাটা সৈকতে আমরা দেখেছি। তারা এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং দিনভর তারা এখানে অনেক অনুষ্ঠান মালা রয়েছে, সেখানে তারা এই কুয়াকাটায় বিচরণ করবে এমনটি আমাদেরকে জানিয়েছে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এখন কিন্তু বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষের একটি মিলন মেলা পরিণত হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগেও কিন্তু 2-1 দিন আগেও কিন্তু এখানে রাস মেলা এবং পুণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় লাখো মানুষের আগমন ঘটেছিল। এক কথা বলা যায় যে এই সপ্তাহে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শত কোটি টাকার বাণিজ্য হয়েছে এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এবং এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, প্রায় 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট সপ্তাহব্যাপী সে সকল হোটেল মোটেল রিসোর্টের সকল রুম বুকিং রয়েছে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন নগরী কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। শরীফ রওশন। ছুটির দিন হওয়ায় কুয়াকাটায় বেড়েছে পর্যটন সমাগম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে হত্যা এবং রাউজানে গোলাগুলির ঘটনায় গ্রেফতার 6, খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত 1। সরবরাহ সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বেড়েছে 30 টাকা। চাঁদপুরে 1 কেজির ইলিশ 2700 টাকা। দুধের দাম না বাড়ায় লোকসানে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা, মিল্ক ফিটার সংগ্রহ কমেছে সক্ষমতার প্রায় 80%। এবং শেরপুর নলকূপ খননের সময় গ্যাস নির্গত, ঘটনাস্থল পরিদর্শনে বাপেক্স, পাইপলাইনে কাজে 22 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ঢাকা গাজীপুরের কয়েকটি এলাকায়। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।